দর্শক, জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন জাতিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। সংবিধানের ভিত্তি প্রস্তাবনাকে মহান মুক্তিযুদ্ধের জন্য ২৪-এর গণঅভ্যুত্থানকে গুরুত্ব দিয়ে প্রস্তাবনা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। এখানে স্থান পেয়েছে দুই ধরনের নির্বাচন পদ্ধতির দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব। সংবিধানের মূলনীতিতে মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচারের সঙ্গে জায়গা পেয়েছে বহুত্ববাদ ও গণতন্ত্র। প্রজাতন্ত্র ও জাতীয়তাবাদ নিয়েও আছে পরিবর্তনের সুনির্দিষ্ট প্রস্তাব। সংবিধান সংস্কার কমিশন মূলত ৭টি বিষয়কে প্রাধান্য দিয়ে সুপারিশগুলো প্রস্তাব করেছে। এর শুরুতেই আছে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ২৪-এর গণঅভ্যুত্থানকে গুরুত্ব দেয়া। তারা বলছেন, এই সুপারিশ প্রস্তাবের মূল লক্ষ্য ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা করা, প্রধানমন্ত্রীর পদে একচ্ছত্র ক্ষমতা হ্রাস, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ সহ স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা। সংবিধানের প্রস্তাবনাতেও পরিবর্তনের সুপারিশ করেছে কমিশন, যা শুরুতে বলা হয়েছে বাংলাদেশের জনগণ এই ভূখণ্ডের মানুষের মুক্তির লক্ষ্যে ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতায় স্বাধীনতা অর্জন করেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে। নাগরিকতন্ত্র নিয়ে মূল উল্লেখযোগ্য প্রস্তাবের মধ্যে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জায়গায় জনগণতন্ত্রী বাংলাদেশ, বাঙালি জাতির জায়গায় বাংলাদেশী হিসেবে পরিচিতি লাভ। সংবিধানের মূলনীতিতে বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের সঙ্গে বহুত্ববাদ এবং গণতন্ত্র সংবিধানের মূলনীতি হিসাবে বিবেচিত হবে। নাগরিকের মৌলিক অধিকার ও স্বাধীনতা আরও বিস্তৃত ও স্পষ্ট করা হয়েছে সংবিধান কমিশনের প্রস্তাবনায়। আইনসভা নিয়ে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বলা হচ্ছে, আইনসভা হবে দ্বিকক্ষ বিশিষ্ট, নিম্নকক্ষে আসন সংখ্যা হবে ৪০০, গঠিত হবে সংখ্যাগরিষ্ঠ নির্বাচন পদ্ধতিতে। এর মধ্যে যে কোনো ১০০টি আসনে শুধুমাত্র নারী প্রার্থী থাকবে। প্রার্থী হওয়ার ন্যূন বয়স কমিয়ে করা হয়েছে ২১ বছর। ২ জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও রাজনৈতিক দলের প্রধান যে কোনো একটি পদে অধিষ্ঠিত হতে পারবেন একজন সংসদ সদস্য। প্রস্তাবনায় আছে দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা। স্থায়ী কমিটির সভাপতি হবেন বিরোধী দল থেকে। উচ্চকক্ষের আকার বলা হয়েছে ১০৫ সদস্যের। গঠন হবে জাতীয় নির্বাচনের সংখ্যানুপাতিক ভোটে। ৫% আসন থাকবে অনগ্রসরদের জন্য। রাষ্ট্রপতির মনোনয়নের জন্য রাখা হয়েছে বাকি ৫%। তবে নিম্নকক্ষে প্রতিনিধিত্বের জন্য পেতে হবে অন্তত ১% ভোট। উচ্চকক্ষেও অন্তত একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধীদের থেকে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশে বলা হয়েছে, রাষ্ট্রপতির মেয়াদ হবে ৪ বছর, পরপর ২ বারের বেশি নির্বাচিত হতে পারবেন না। প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। ২ বারের বেশি নির্বাচিত হতে পারবেন না প্রধানমন্ত্রীও। সুপারিশ প্রস্তাবে আন্তর্জাতিক চুক্তি, অভিশংসন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, নির্বাহী বিভাগ, অন্তর্বর্তী সরকার নিয়েও সুনির্দিষ্ট প্রস্তাব দেয় সংবিধান সংস্কার কমিশন। আজহার লিমন, এখন, ঢাকা। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে ৪০% ভোট না পড়লে সে আসনে পুনর্নির্বাচনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আইন পরিবর্তনের পাশাপাশি কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছে। এক্ষেত্রে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় স্থানীয় নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত প্রতিষ্ঠানগুলোর উপর ইসির নিয়ন্ত্রণ, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ আইনে সংশোধন, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা সহ বেশ কিছু ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে ১৫০টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের সুপারিশের নির্বাচনী ব্যবস্থা অংশে রয়েছে ইভিএম ব্যবহারের বিধান বাতিল, নির্বাচনকালীন সময়ের জন্য প্রতিরক্ষা বিভাগকে অন্তর্ভুক্ত করা, পাশাপাশি কোনো আসনে মোট ভোটারের ৪০% ভোট না পড়লে পুনর্নির্বাচন অনুষ্ঠান করা, এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ করা এবং না ভোটের বিধান প্রবর্তন করা। কমিশনের সুপারিশে নির্বাচনী ব্যয় অংশে রয়েছে ভোটার প্রতি ১০ টাকা হিসাবে নির্বাচনী ব্যয় নির্ধারণ, নির্বাচনী ব্যয় ব্যাংকিং ব্যবস্থা বা এমএফএস এর মাধ্যমে পরিচালনা, নির্বাচনী ব্যয় নির্বাচন কমিশন কর্তৃক নিবিড়ভাবে নজরদারি এবং ব্যয়ের হিসেবে অসঙ্গতির জন্য শাস্তির বিধান করা।
মনোনয়নপত্র অংশে রয়েছে সকল প্রার্থীর সশরীরে মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র বাছাইয়ের সময় বৃদ্ধি, নির্বাচনী প্রচারণার সময় কমানো যাতে প্রার্থীর নির্বাচনী ব্যয় সাশ্রয় হয়। এছাড়া প্রার্থিতা চূড়ান্ত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা নিরঙ্কুশ করা এবং মনোনয়নপত্রের সঙ্গে 5 বছরের আয়কর রিটার্নের কপি জমা দেওয়ার বিধান করা। নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম অংশে বলা হয়েছে, পর্যবেক্ষকরা যেন সারা দিন কেন্দ্রে থাকতে পারে, পক্ষপাতদুষ্ট ভুয়া পর্যবেক্ষক নিয়োগ বন্ধ এবং বৈধ কার্ডধারী সাংবাদিকদের সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ, অনিয়মের চিত্র ধারণ করার বিধান করা। কমিশনের সুপারিশ অংশে নির্বাচনী আচরণবিধি বিষয়ে বলা হয়েছে, ব্যানার তোরণ বা পোস্টারের পরিবর্তে লিফলেট, ভোটার প্রার্থী মুখোমুখি অনুষ্ঠান, পত্রপত্রিকায় বিজ্ঞাপন ও সরকারি গণমাধ্যমে প্রচারের সম সুযোগ দেওয়ার বিধান করা। বুধবার বিকেলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে চাই সংস্কার কমিশন। আমাদের লক্ষ্য হলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে। একই সাথে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা, কারণ একটা গণতান্ত্রিক দেশে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয় এবং আমাদের অতীতে নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকাণ্ডে নিয়োজিত আমাদের কর্মকর্তারা দায়বদ্ধতার ঊর্ধ্বে ছিলেন। এই জন্য আমরা গত 3টি নির্বাচন বিতর্কিত নির্বাচন পেয়েছি। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। দুর্নীতি দমন কমিশন দুদককেও শক্তিশালী করতে 47টি সুপারিশ দিয়েছে দুদক সংস্কার কমিশন। এসব সুপারিশে রাজনীতি ও আমলা নির্ভরতা কমানোর উপর জোর দেওয়া হয়েছে। ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক ও আইনি ক্ষমতার ব্যবহার ও ঘুষ লেনদেনকে অবৈধ ঘোষণা এবং কালো টাকা সাদা করার বৈধতা স্থায়ীভাবে বন্ধ করার সুপারিশ দেওয়া হয়েছে। দেশের সব খাতেই দুর্নীতি আর অনিয়মের ছড়াছড়ি। আওয়ামী লীগ সরকারের সময় বছরে গড়ে $16 বিলিয়ন পাচার হয়েছে। আর্থিক দুর্নীতি তদন্তে অনুসন্ধান করে দুদক, কিন্তু গঠনের পর থেকেই স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন। এমন প্রেক্ষাপটে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ক্ষমতার অপব্যবহারের যে একটা অন্যতম কমিশনের সুপারিশে দুদককে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। কমিশনকে 3 সদস্য থেকে বাড়িয়ে 5 সদস্যে উন্নীত করা সহ 5 ক্যাটাগরিতে 47টি সুপারিশ করা হয়েছে। বৈধতার সাথে অসামঞ্জস্যপূর্ণ আয়কে বৈধতা দেওয়ার কোনো সুযোগ সকল সুযোগ চিরতরে বন্ধ করতে হবে। কালো টাকা সাদা করার সুযোগ না রাখা, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিত করা, দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে চাকরি থেকে বহিষ্কার করে ফৌজদারি বিচারে সোপর্দ করার মতো গুরুত্বপূর্ণ সুপারিশ রাখা হয়েছে প্রতিবেদনে। আমরা চাচ্ছি এটাকে 4 বছর করা হোক, তাতে দুদকের মধ্যে ভাইব্রেন্সি এবং ডাইনামিজম হবে বলে আমরা বিশ্বাস করি। দুর্নীতি দমনে সব সেবামূলক খাত স্বয়ংক্রিয় বা অটোমেশনের আওতায় আনার সুপারিশ করেছে কমিশন। প্রতিটি খাতে আমাদের এন্ড টু এন্ড অটোমেশন করার আমরা সুপারিশ করেছি। খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ সকল সেবামূলক খাতগুলোতে সেবা প্রদান প্রক্রিয়া এবং তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াতে অটোমেশন করতে হবে সম্পূর্ণভাবে, যার মাধ্যমে অনিয়ম, দুর্নীতি, অবৈধ লেনদেন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একটি কার্যকর দুদক গড়ে তুলতে রাজনীতি ও আমলাতন্ত্রে ইতিবাচক পরিবর্তন আনার তাগিদ দিয়েছে কমিশন। অভিযোগ আমলে নেওয়া হয়েছে বা হয়নি। ফরহাদ বিন নূর, এখন ঢাকা। সরকারের সাথে আলোচনা শেষে জুলাই ঘোষণাপত্রের তারিখ দ্রুততম সময়ের মধ্যে ঘোষণার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। সরকারকে 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে সময়সীমা বেঁধে দেওয়া হলেও দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি অভিযোগ করে এর তীব্র নিন্দা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরেও ঘোষণা দিতে গড়িমসি করলে ছাত্র জনতা কঠোর আন্দোলন গড়ে তুলবে। সব রাজনৈতিক দলের আচরণ ভালো হলে এই উদ্যোগ আরও আগে হতো বলে মন্তব্য করেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ঐক্যমতের ভিত্তিতে যেহেতু সবাই এক টেবিলে এসেছে, তাই দ্রুততম সময়ে ঘোষণাপত্র আসবে বলে আশাবাদ জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ গণ অভ্যুত্থানের সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে প্রক্লেমেশন জারির তারিখ ঘোষণা করুন। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও অভিমুখ নির্ধারণ করে এমন বক্তব্য প্রক্লেমেশনে রাখতে হবে। পাশাপাশি
এই প্রোক্লেমেশন যেন অনাগত সাংবিধানিক ও আইনি ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে তা নিশ্চিত করতে হবে। কোন প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র জনতা বরদাস্ত করবে না। কালক্ষেপণ হলে আমরা দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। অন্যান্য দলকে আমরা এই ক্ষেত্রে আহ্বান জানাবো, ছাত্ররা যেভাবে অতীতে সাহসিকতার সাথে যুদ্ধ করেছে, আগামীতেও যুদ্ধতেও আপনাদের সন্তানদের পাশে থাকবেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্মের লড়াইয়ে আপনাদের অংশীদার করবেন। জিয়া অরফানেজ দুর্নীতি মামলার আপিলে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তারেক রহমান সহ যারা আপিল করতে পারেনি তাদেরও খালাস দিয়েছেন আদালত। বুধবার সকালে 17 বছর আগের এই মামলার রায় দেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 5 বিচারপতির বেঞ্চ। সর্বসম্মতিক্রমে এ রায় দেন বেঞ্চের সকল বিচারপতি। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এই মামলায় নিম্ন ও উচ্চ আদালতে বিদ্বেষমূলক বিচার হয়েছে। পর্যবেক্ষণে আদালতে আরও বলেন, এই রায়ের মাধ্যমে আসামিরা তাদের ক্ষুণ্ণ হওয়া সম্মান ফিরে পাবেন। রায় শেষে বেগম জিয়ার আইনজীবীরা বলেন, 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার সাজানো মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন বেগম খালেদা জিয়া। ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। নাটোরে একটি হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়ি ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার দায়ের করা মামলায় 7 বছরের সাজা থেকে বেকসুর খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলো। একই সঙ্গে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির আরও 67 নেতাকর্মী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ভাতিজি টিউলিপ সিদ্দিক, তার সরকারের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন সহ মোট 7 জনের নামে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন সহ নানা অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার বিকেলে সেগুনবাগিচায় দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হতে সাইমা ওয়াজেদ পুতুল তার মা শেখ হাসিনার ক্ষমতা অনৈতিকভাবে ব্যবহার করেছেন কি না তা অনুসন্ধান করা হবে। এছাড়া সরকারি জমি আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, তারিক সিদ্দিক, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু হয়েছে শেখ হাসিনা সরকারের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের বিরুদ্ধেও। পাশাপাশি 452 কোটি টাকা পাচারের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ মোট 6 জনের নামে মামলা করেছে সংস্থাটি। তারিক সিদ্দিকী, তার স্ত্রী শায়েন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক, এই 5 জন দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে যেসব পুলিশ বাড়াবাড়ি করেছে এবং গুলি চালিয়েছে তাদের সবাইকে ধরা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার কার্যক্রম বন্ধ নেই, তদন্ত করে আইনের আওতায় আনা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতে আরও দক্ষ করে তোলা হচ্ছে। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে
তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ 124 জনের বিরুদ্ধে মামলা হয়েছে কিশোরগঞ্জ সদর থানায়। মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকেও আসামি করা হয়েছে। সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তমুল ইসলাম নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে যথাক্রমে 1, 2 এবং 3 নম্বর আসামি করা হয়েছে বলেও জানান তিনি। ছাত্র জনতার আন্দোলন দমনের অভিযোগে এরই মধ্যে কিশোরগঞ্জে প্রায় 50টি মামলা হয়েছে, তবে এটি প্রথম কোনো মামলা যেখানে সাবেক রাষ্ট্রপতি আসামি করা হয়েছে। টিউলিপ সিদ্দিকীর পদত্যাগপত্র গ্রহণ করে তাকে একটি চিঠি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চিঠিতে তিনি বলেছেন, টিউলিপের জন্য ব্রিটিশ সরকারের দরজা খোলা আছে। 10 নম্বর ডাইনিং স্ট্রিট থেকে পাঠানো চিঠিতে স্টারমার ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের জন্য টিউলিপকে ধন্যবাদ জানান। ব্রিটেনকে বদলে দেওয়ার যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করেছে সেখানে থেকে যেন মনোযোগ ব্যাহত না হয় তা নিশ্চিতে টিউলিপ পদত্যাগ করেছেন বলেও জানান তিনি। বলেন, স্বপ্রণোদিত হয়ে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়ে তদন্তকারী স্যার লরি ম্যাগনাসকে সহযোগিতা করেছেন টিউলিপ। এদিকে যুক্তরাজ্যের ছায়ামন্ত্রী সভার স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপস বলেছেন, টিউলিপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে স্টারমার অনেক বেশি দেরি করে ফেলেছেন। তার সম্পত্তির ইস্যুতে অনেক তথ্য এখনও অজানা। এ বিষয়ে আরও তদন্ত প্রয়োজন। I think the Prime Minister was far too slow to act in this case. The independent advisers' reports say there are still a number of unanswered questions about the origin of some of these extremely expensive properties that Tulip Siddiq somehow purchased. She had no visible means to do so. She herself claims to have forgotten certain information about how she came to own them. There are lots of unanswered questions about whether these properties are connected to Tulip Siddiq's aunt's corrupt regime in Bangladesh. এখন চারদিকে দিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিকে। রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার স্ত্রী লায়লা কানিজকেও দুদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় মতিউর রহমানকে ঢাকার আদালতে তোলা হলে এর আগে মঙ্গলবার তাকে সস্ত্রীক বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি শটগান ও 24 রাউন্ড গুলি। এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় অস্ত্র মামলায় তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আদালতে ছাগল কাণ্ডকে নিজের পাপ উল্লেখ করে মতিউর আদালতকে বলেন, আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার তিনি। বিশাল সম্পদ বেনামিতে এবং বিভিন্নভাবে সে বিদেশে পাচার করেছে, সেগুলিও বেড়ে আসছে এবং আসবে এখন। তবে এই দুর্নীতি দমন মামলায় সে 1 নম্বর আসামি, তার স্ত্রী, তার নামেও সম্পদ আছে, সে 2 নম্বর আসামি। তার স্ত্রীকেও আজকে মহানগর আদালতে দুদকের মামলায় হাজির করা হয় এবং সেখানে রিমান্ড প্রার্থনা করা হয়। সেটা আগামী দিন রোববার শুনানি হবে। আর তার মামলাটি তাকে আজকে তার বাড়িতে যখন তাকে গ্রেপ্তার করতে যাওয়া হয় তখন তার বাড়িতে একটি শটগান পাওয়া যায় এবং সেই শটগানটি উদ্ধার করার পরে তাকে লাইসেন্স দেখাতে বলা হয়। সে লাইসেন্স দেখাতে পারে নাই। যেটা দেখিয়েছে সেটা 21 সালের মেয়াদ উত্তীর্ণ নবায়ন করা, এরপরে আর নবায়ন করা হয় নাই। ডাকসুর গঠনতন্ত্রে 18টি ও হল সংসদে 22টি সংস্কার প্রস্তাবনা সহ মোট
377টি সংস্কার প্রস্তাবনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। বুধবার বিকেলে ডাকসু গঠনতন্ত্রের সংস্কার প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমাদান শেষে ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তিনি বলেন, ডাকসুর বিদ্যমান গঠনতন্ত্র রেখে ছাত্রদের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। তাই 24 পরবর্তী ডাকসু নির্বাচনে ছাত্রদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভোটার তালিকা, কার্যাবলী, উপদেষ্টা পরিষদ, নির্বাহী পরিষদ, নির্বাচন ব্যবস্থা সংস্কার, নারী সহ সভাপতি ও সহসাধারণ সম্পাদক পদে সৃষ্টিসহ 5টি নতুন সম্পাদক প্রস্তাবনা সহ সুষ্ঠু ও নিরপেক্ষ ডাকসু নির্বাচনের লক্ষ্যে আমূল সংস্কার প্রস্তাবনা দেয় সংগঠনটি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে সময়সীমা সুনির্দিষ্টভাবে 30 বছর না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার বিষয়ে প্রস্তাব করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 2019 সালের সংশোধনীতে যে 30 বছরের বয়সসীমা বেড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছিল, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চায় ছাত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতার মধ্যে ভারসাম্যটি ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যৌক্তিকভাবে নিয়মিত ছাত্রের বিস্তারিত সংজ্ঞা নির্ধারণ করবে। বুয়েটে শিক্ষার্থী নির্যাতনের তদন্তের জন্য গঠিত কমিশনের অকার্যকারিতা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে বুয়েট প্রশাসনের অসহযোগিতা এবং বিসিএসএ নির্যাতকদের নিয়োগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে বুয়েটের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে বুয়েট শহীদ মিনারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরেন তারা। এছাড়াও যে সকল সাধারণ শিক্ষার্থী 43তম বিসিএস থেকে বাদ পড়েছে তাদেরকে দেশের সেবা করার সুযোগ করে দেয়া এবং ফ্যাসিবাদী সরকারের সময়ে নির্যাতনে জড়িত সকলকে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে অযোগ্য ঘোষণার দাবিও তুলেন তারা। 2 নম্বর পয়েন্ট, বুয়েটের মতো একটি মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমরা এখনো ন্যায় বিচার পাইনি। বুয়েটে বিগত ফ্যাসিস্ট শাসন আমলে সংগঠিত সকল ধরনের মানবাধিকার লঙ্ঘন, হামলা, র্যাগিং ইত্যাদির বিচারের স্বার্থে স্বতন্ত্র কমিশন গঠনের উল্লেখ থাকলেও এ যাবৎ সন্তোষজনক কোনো অগ্রগতি কিংবা কার্যক্রম লক্ষ্য করা যায়নি। ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ 19 জনকে 12 বছর করে কারাদণ্ড ও 44 কোটি টাকা জরিমানা করেছে আদালত। বুধবার দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। তবে এরই মধ্যে 12 বছর 3 মাস কারাগারে আছেন রফিকুল আমিন ও ডেস্টিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। কারাভোগের সময়ের সঙ্গে দণ্ডাদেশ সমন্বয় করার আদেশ হওয়ায় তাদের মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। রাজধানীর কলাবাগান থানায় 2012 সালের 31 জুলাই মামলা দুটি দায়ের করে দুদক। 2014 সালের 4 মে একটি মামলায় 19 জনের এবং অপর মামলায় 46 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সংস্থাটি। 2022 সালে 12 গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বেআইনিভাবে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ডেস্টিনি ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ সহ 45 জনের সাজা হয় বিভিন্ন মেয়াদে। এ মামলায় এখন পর্যন্ত 15 আসামি পলাতক রয়েছেন। যতদিন তারা কারাগারে ছিলেন সেই মেয়াদটি এই সাজার মেয়াদের সাথে কর্তৃত হবে এবং কর্তৃত হওয়ার প্রেক্ষিতে আর কোনো সাজা না থাকায় তিনি অবিলম্বে কারা কর্তৃপক্ষকে জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেনকে মুক্তিদানের ব্যাপারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশ জমা দিয়েছে 4 খাতের কমিশন। এ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার। বুধবার এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে 3 উপদেষ্টা জানালেন, স্বাধীনভাবেই সংস্কার কমিশন নিয়ে কাজ করছে কমিশনগুলো। বাস্তবায়ন হলে সফল হবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। দ্বিতীয় ধাপের ঐক্যমতের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ শুরু করব। চতুর্থ ধাপে হচ্ছে বাস্তবায়ন। তো আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো, বাট এটা ডিপেন্ড করছে
প্রধানত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর তারা কতটুকু সংস্কার করতে ঐক্যমত পোষণ করতে পারেন। পূর্ণাঙ্গ রিপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এই মাসের 31 তারিখের মধ্যে। পরবর্তী পদক্ষেপ কি হবে, তারা তাদের রিপোর্টগুলো, যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে, এখন সমন্বয়ের কাজটা তারা কমিশনরাই করবে। আজকে যে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টগুলো সকল রাজনৈতিক দলের লিখিত বক্তব্য প্রতিফলন করেছে। যতটুকু কমিশনরা মনে করেছেন যে নেবেন ততটুকু নিয়েছেন। যে সরকারি পক্ষ থেকে বিচার হচ্ছে, কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে। আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যেই আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হবে, এবং এক্ষেত্রে সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা সেক্টরে সংস্কার আনতে পারবো। আগামীতে কৃষি ক্যাডাররাই কৃষি সচিব হবেন বলে আশ্বাস দিয়েছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে রাজধানীর ফার্মগেটে খামারবাড়িতে 43তম বিসিএস কৃষি ক্যাডারে নব যোগদানকৃত কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নবীন কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে কৃষি বিষয়ক উপদেষ্টা বলেন, আন্তরিকতার সঙ্গে তৃণমূল পর্যায়ে কৃষির উন্নয়নে কাজ করতে হবে। সততা, ন্যায় ও সরকারি বিধিবিধান মেনে কর্মজীবন পরিচালনা করার আহ্বান জানান তিনি। আধুনিক সরঞ্জামাদি ও দক্ষ কৃষক তৈরি করে পুরো খাতকে আরও সমৃদ্ধি করতে সরকার কাজ করছে বলেও জানান কৃষি উপদেষ্টা। সরকারি চাকরিতে জনগণের সেবা সর্বাগ্রে উল্লেখ করে তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে জনগণের ইচ্ছাকে। আপনাদের প্রতিটি সিদ্ধান্ত দেশের প্রতিটি মানুষের উপর প্রভাব ফেলবে, তাই আপনাদের কাজের প্রতি পদক্ষেপ সততা, নৈতিকতা এবং সেবার মনোভাব বজায় রাখতে হবে। সচিব হতে চান আপনাও, কিন্তু স্কোপ রয়ে গেছে, আর আপনারা যে সময় আসবেন সেই সময় আপনাকে থেকে আপনাকে সচিব হবে। আর প্লাস আপনাকে কিন্তু এখন এই 25% কিন্তু রয়ে গেছে, আপনারা অন্য ক্যাডারের থেকেই দিয়ে আপনারা ডিএস হতে পারেন। এই জন্য এখানে মন খারাপ করার কোনো কিছুই নেই। আপনারা ভালোভাবে কাজ করেন, জনগণের সেবা করেন, এটা আমি চাই। আগামী বাজেটে তামাকের উপর আরও কর বাড়াতে এনবিআরের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বুধবার দুপুরে বিএনটিটিপির উদ্যোগে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কর নীতি বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও করণীয় এক আলোচনা সভায় এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, তামাক চাষের ফলে দেশের বেশ কয়েকটি নদীর মাছ ক্ষতিগ্রস্ত ও নষ্ট হচ্ছে। আলোচনা সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তামাক আইন প্রয়োগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠিন হওয়া উচিত। পাশাপাশি তামাকের লাগাম টানতে এনবিআরকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় অন্যান্য আলোচকরা বলেন, প্রতি বছর তামাকের দাম বাড়লেও সে অনুযায়ী কর বাড়ানো হয় না। এছাড়া ধূমপানের পকেটে নির্দিষ্ট মূল্য না থাকায় সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বছরে কোটি কোটির বেশি আয় করে বলে অভিযোগ করেন তারা। যে আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের যে শৈথিল্য বা আমাদের যে লুজনেস আছে, ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ইনস্ট্যান্স। আমি বলবো যে অন্যান্য ক্ষেত্রে তো বটেই, যেখানে মানুষের একেবারেই তার নিজের সমস্যা, অস্তিত্বের সমস্যা, স্বাস্থ্য সমস্যা, আমার পরবর্তী প্রজন্মের সমস্যা, সে বিষয়ে আরও বেশি পরিমাণে আইনের শাসনের প্রতি নজর দেওয়া উচিত বলে আমি একমত। যে সরকারের বিশেষ করে যদি অর্থ মন্ত্রণালয়কে এটা দেওয়া যেত এবং কোনোভাবে যদি ডক্টর ইউনুসকে এটা দেওয়া যেত আগামী বাজেটের আগে, তাহলে আমার মনে হয় যে স্যারও খুব ভালো করে বুঝতেন। কারণ স্যারের আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে তিনি অত্যন্ত এ ব্যাপারে সংবেদনশীল, উনি করতে চান, কিন্তু যেখানে আমাদেরকে এনবিআর সবসময় একটা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করে যে না 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 রেভিনিউ কমে যাবে, আমরা অনেক রেভিনিউর উপর নির্ভরশীল। বাংলাদেশে তাবলিগ জামায়াতের সবার জোর ইজতেমা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা নিশ্চিতে সরকারের কাছে দাবি জানিয়েছে সচেতন ছাত্র সমাজ। একই সাথে কাকরাইল মসজিদ, টঙ্গী ময়দান সহ দেশের প্রতিটি মসজিদে সব অনুসারীদের জন্য সমানভাবে ব্যবহারের নিশ্চয়তা চেয়েছে সংগঠনটি।
বেলা 12টায় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সচেতন ছাত্র সমাজের সদস্যরা। এ সময় 2018-2024 সালে সাদ ও জুবাইরপন্থীদের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা। এসব দাবি আগামী 20 জানুয়ারির মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন সচেতন ছাত্র সমাজ। সংবাদ সম্মেলনে তারা আরও অভিযোগ তুলে বলেন, শুরাই নিজামের প্রধান মুরব্বীরা ভারত পাকিস্তান থেকে নির্বিঘ্নে বাংলাদেশে আসতে পারলেও মাওলানা সাদ বারবার বাধার সম্মুখীন হয়েছেন। শুধু তাই নয়, টঙ্গী ময়দান ও কাকরাইল মসজিদ ব্যবহারেও সাদ অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ তোলেন সচেতন ছাত্র সমাজ। আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তাবলিগ জামাতের বিবদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের উদ্যোগী হবে। খুবই শ্রদ্ধেয়ভাবে স্যারকে জানাচ্ছি যে আপনি এই 3টা পদক্ষেপ উভয় পক্ষের মুরব্বীরা বাংলাদেশে আসার আগ পর্যন্ত এই 3টা পদক্ষেপ আপনি 20 তারিখের মধ্যে করবেন। নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। মুসলিম এবং খ্রিস্টান এবং আদিবাসী যে গ্রাফিটিটা ছিল আপনার জাতিগত এবং ধর্মদিক দিয়ে সবাইকে হলো একত্রিত করা একটা গ্রাফিটি। সেই গ্রাফিটিতে আপনার বিশেষজ্ঞ মণ্ডলী এনসিটিভিটি ক্লাস 9-10-এর বাংলা দ্বিতীয় পত্রের ওই বইয়ের মধ্যে হলো ইনক্লুড করছিল। পরবর্তীতে এসেন্স অফ সভারেন্টি সেখানে গিয়ে জোরপূর্বকভাবে এনসিটিভি ঘেরাও করে সেই গ্রাফিটিটা হলো বাধ্য করে রিমুভ করার জন্য। এনসিটিভির আজকের যে ঘটনা সেখানে আমরা দুটি বিষয় দেখেছি। এক হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের কোনো হোল্ড নাই, আইনশৃঙ্খলা বাহিনীকে এখনও তাকে ওই জায়গাটা দেওয়া হয় নাই বা তারা নিজেরা করে নিচ্ছেন না, তারা তাদের দাবিগুলোও জানাচ্ছেন না এবং তারা কি চাচ্ছেন, তারা স্ট্রং অবস্থানে যাবেন এই জন্য তারা কি চাচ্ছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি না। আইনশৃঙ্খলা বাহিনী এখানে কোনো ভূমিকাই পালন করতে পারেনি। পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে একটি নিরপেক্ষ সংস্থা করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বুধবার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে 40তম সাব ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজে কথা বলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে 9:30টায় কুচকাওয়াজ পরিদর্শন করেন আইজিপি। এ সময় নবীন সাব ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন। 2023 সালে ব্যাচটি বুনিয়াদী প্রশিক্ষণের জন্য একাডেমিতে যোগ দেয় মোট 821 জন এসআই। পরে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে কয়েক ধাপে বাদ পড়েন 341 জন। ব্যাচটির অবশিষ্ট থাকা 480 জন সাব ইন্সপেক্টর 8টি কন্টিনজেন্টে ভাগ হয়ে কুচকাওয়াজে অংশ নেয়। এতে বেস্ট একাডেমিক হন ক্যাডেট বদিউজ্জামান, ইনফিল্ডে বেস্ট হন নজরুল ইসলাম ও সর্ববিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ক্যাডেট আরিফুল ইসলাম। শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন আইজিপি। প্রবাসীরা ঘাম ঝরা শ্রমের বিনিময়ে আমাদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে থাকেন। তাই তাদের পরিবার ও সম্পদের সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের। পুলিশ সংস্কার কমিশন কাজ করছে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় রূপান্তরে সরকারের এই মহতী উদ্যোগের সাথে আমরা সবাই একাত্ম। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। আইসিসিবিতে শুরু হয়েছে 4 দিনব্যাপী 23তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো 2025। একই সাথে অনুষ্ঠিত হচ্ছে 7ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো 2025। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক টেক্সটাইল এবং পোশাক শিল্প সংশ্লিষ্টদের নিয়ে এই আয়োজন করা হয়েছে। 4 দিনব্যাপী এই আয়োজন শেষ হবে 18 জানুয়ারি। প্রদর্শনীতে 650টিরও বেশি বুথ অংশ নেয়। 15টি দেশের 325টি কোম্পানির এতে অংশ গ্রহণ রয়েছে। প্রদর্শনীর পাশাপাশি 3টি আন্তর্জাতিক সেমিনারও অনুষ্ঠিত হবে।
গেল 15 থেকে 16 বছর যেসব প্রতিষ্ঠান সেবা না দিয়ে ফায়দা লুটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদুল হক বারী। বুধবার সকালে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আইটি মেলা উদ্বোধন অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। 3 দিন ব্যাপী এ মেলায় অংশ নেয় গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান, র্যাঙ্কস মোটর সহ দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠান। এছাড়া মেলা উপলক্ষে রোবোটিক্স প্রতিযোগিতা ও স্কুল পর্যায়ে সায়েন্স ফেয়ারে অংশ নেয় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মেজর জেনারেল এমদাদুল বারী বলেন, ইন্টারনেট সেবা খাতে বড় ধরনের সংস্কার করছে সরকার। ব্যবসা না করে জনগণকে সেবা দেওয়ার জন্য কাজ করার পরামর্শ দেন তিনি। এই ইন্ডাস্ট্রির যে পটেনশিয়াল ছিল, এই পটেনশিয়ালটা আনলিশ হয় নাই বহু বছর। আমরা মানুষকে ক্রেডিট সিস্টেম, জমা সিস্টেম এগুলো দিতে পারি নাই, এখন আস্তে আস্তে শুরু হচ্ছে। দিস এ ব্রাইট এক্সাম্পল। যারা সত্যি সত্যি ভ্যালু ক্রিয়েট করছেন না, ভ্যালু ক্রিয়েট না করে পয়সা নিচ্ছেন, আমরা সেই লেয়ারগুলো কমাতে চাই। সেইটা কমিয়ে সো দ্যাট মিনিমাম কস্টে যেন ম্যাক্সিমাম সার্ভিসটা সাবস্ক্রাইবার পান। কক্সবাজারে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সারা দেশ থেকে আসা বিপণন ও বিক্রয় কর্মীরা উপস্থিত ছিলেন। বুধবার সকালে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়। উদ্বোধন করেন ইউনিমেড ইউনিহেলথ এর চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন, নির্বাহী পরিচালক শামীম আলম খান এবং মার্কেটিং অ্যান্ড সেলসের পরিচালক জয়নাল আবেদিন সহ ইউনিমেড ইউনিহেলথ ফার্মার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কনফারেন্সে 2024 সালের সেরা পারফর্মারদের কৃতিত্ব ও অবদানের জন্য হাইয়েস্ট সেলস ভ্যালু, হাইয়েস্ট অ্যাচিভমেন্ট পারফরম্যান্স এবং নলেজ স্কোর ভিত্তিতে 58 জনকে পুরস্কৃত করা হয়। নিজেদের ভিতর সৌহার্দ্য সম্পন্ন করা, কোম্পানির যে সামনের দিনগুলোতে যে অ্যাক্টিভিটিস অথবা যে গোল নির্ধারণ করা হয়েছে সেটা সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া, এবং আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে করি, আমরা সবাই মিলে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় কীভাবে আমরা আরও উন্নত এবং ভালো সেবা প্রদান করতে পারি। 50 বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে এসএমসি সাফল্যের সাথে 50 বছরের পথ চলা পূর্ণ করেছে। এটি বাংলাদেশের স্বাস্থ্য খাতে এসএমসির নিরলস প্রচেষ্টার ফসল। বাংলাদেশ সরকার, ইউএসএআইডি মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী এবং এসএমসির পণ্য ও সেবা গ্রহীতা এবং সর্বোপরি সম্মানিত গ্রাহকদেরকে এসএমসি পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানায় প্রতিষ্ঠানটি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় শর্তে রাজি হামাস ইসরায়েল। বুধবার উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীরা বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে 15 মাস ধরে যুদ্ধের অবসান হতে যাচ্ছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, জিম্মিদের মুক্তিতে চুক্তি হয়েছে, শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে। চুক্তি হওয়ার আগ পর্যন্ত গাজায় আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। একদিনে 60 জনের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে এই পর্যন্ত প্রাণহানি 46,700 ছাড়িয়েছে। এখনও দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। 24 ঘন্টায় বাতাসের গতিবেগ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যে কারণে আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই দাবানল। এখন পর্যন্ত ইটন আর প্যালিসেডস ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দ্বিতীয় আর চতুর্থ ভয়াবহ দাবানল। দাবানলে জলে পুড়ে গেছে 60 স্কয়ার মাইল এলাকা, যা প্যারিসের চেয়েও বড়। দাবানল মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। এই আগুনে এখন পর্যন্ত 25 জনের প্রাণ গেছে। প্যালিসেডস দাবানল ইস্যুতে এখন পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণাঞ্চলের আরও 90 বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 66,000 বাসিন্দা।
দ্বিতীয়বারের চেষ্টায় দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইউলকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন তদন্তকারী দল। ইউএলের বাসভবন থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তাকে। গেল বছরের ডিসেম্বরে হঠাৎ করে মধ্যরাতে দেশে সামরিক আইন জারির কারণে গেল 6 সপ্তাহ ধরেই তার বিরুদ্ধে তদন্ত চলছিল। যৌথ তদন্ত কার্যালয়ে তার গ্রেপ্তার নিশ্চিত করে। ইউলকে গ্রেপ্তারের আগে বুধবার সকালে তার বাসভবনের সামনে ভিড় করেন সমর্থক আর বিরোধীরা। এর মধ্যে কেউ কেউ বলেন দেশের স্বার্থে তাকে গ্রেপ্তার করা জরুরি এবং খুব দ্রুত সময়ের মধ্যে জরুরি। এদিকে রক্তপাত এড়াতে প্রশ্নোত্তর পর্বের জন্য ইউল প্রস্তুত বলেও জানান তিনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কখনোই হত্যার পরিকল্পনা করেনি ইরান। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত বছরের নভেম্বরে ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় মার্কিন বিচার বিভাগ এক ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে। অভিযোগে বলা হয় ইরানের রেভলিউশনারি গার্ড কোরের নির্দেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। একই অভিযোগে এনেছিলেন ট্রাম্প নিজেও। তবে ইরানের দাবি এ ধরনের কোনো পরিকল্পনার সঙ্গে তেহরানের সংশ্লিষ্টতা নেই। এ সময় ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান। এছাড়া মধ্যপ্রাচ্যকে যুদ্ধের ঝুঁকির মধ্যে ফেলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন তিনি। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। এবারে খেলার খবর। বিসিবির সাথে বৈঠক শেষে অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। বৃহস্পতিবার ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়ে সিদ্ধান্ত জানাবে ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষ। বিসিবির পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন পরিচালক মঞ্জুর আলম। চেষ্টা করছে, এখনও সেই প্রচেষ্টা অব্যাহত আছে। হোপফুলি কালকের মধ্যে একটা সুন্দর সমাধানে আমরা আসতে পারবো। ইতিমধ্যে প্রেসিডেন্ট মহোদয় সরাসরি চেষ্টা করছেন টিম অফিসিয়াল, টিম ওনার এবং প্লেয়ারদের সাথে কথা বলে একটা সুন্দর সমঝোতার মাধ্যমে একটা সিদ্ধান্ত, এবং তারা কালকে মাঠে প্র্যাকটিসেও যাবে। হাতে দুটি ইনজুরিতে ভুগছেন সৌম্য সরকার, যার একটি সেরে উঠলেও পুরোপুরি সেরে ওঠেনি আরেকটি ইনজুরি। তবে বিসিবির প্রধান চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী মনে করেন 1 সপ্তাহের মধ্যেই ইনজুরি মুক্ত হবেন এই ওপেনার, খেলতে পারবেন চলমান বিপিএলেও। সৌম্য সরকার দুটো ইনজুরিতে ভুগছে একই আঙ্গুলে, একটা হচ্ছে কাট ইনজুরি আর একটা হচ্ছে ডিসলোকেশন। তো ওর কাট ইনজুরিটা সেরে গেছে, ওর স্টিচ খুলে দেওয়া হয়েছে, ওর প্রায় 4 সপ্তাহ অতিক্রম করেছে। এখন ডিসলোকেশনটার জন্য আরেকটু সময় লাগবে। আমরা ইতিমধ্যে ওকে অ্যালাউ করেছি অল্প মাত্রায় এবং প্রোগ্রেসিভভাবে ব্যাটিং এবং ফিল্ডিং শুরু করার জন্য। ও বিপিএল দলের সঙ্গে যোগ দেবে এবং বিপিএল দলের ফিজিওর তত্ত্বাবধানে ক্লোজ অবজারভেশনে থেকে ও আস্তে আস্তে প্রোগ্রেসিভলি ওর ইন্টেন্সিটি বাড়াতে থাকবে এবং আশা করছি 1 সপ্তাহের মধ্যে ওর পূর্ণ ছন্দ ফিরে পাবে। শুরু হয়েছে এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশন কর্তৃক আয়োজিত এই আসর চলবে আগামী 20 জানুয়ারি পর্যন্ত। চলতি বছর কাতার অনুষ্ঠিত হবে এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ। গত বছর কোনো ন্যাশনাল টুর্নামেন্ট না হলেও বাংলাদেশ ক্রীড়া পরিষদের নির্দেশনায় নতুন করে প্রাণ ফিরেছে স্নুকার ফেডারেশনে। আসন্ন কাতার টুর্নামেন্টকে সামনে রেখে বনানী ক্লাবে উদ্বোধনী খেলার মধ্য দিয়ে শুরু হয়েছে বাছাই পর্ব। 32 জন স্নুকার খেলোয়াড় 6 দিন ব্যাপী এই বাছাই পর্বে অংশ নিচ্ছেন। এর মধ্যে সেরা 2 জন খেলোয়াড় কাতারে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন। উদ্বোধনী খেলার দিনে ক্লাব প্রেসিডেন্ট সহ ফেডারেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।